হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তো খুব স্ট্রংলি কথা বলেছি, কিন্তু আপনি কি কোনোদিন আমি হাসিনাকে একটা স্ল্যাং বলেছি, একটা গালি দিয়েছি বলতে পারবেন? কোনোদিন বলি নাই। কারণ আমি তার পলিসি, তার গভর্নেন্স নিয়ে সমালোচনা করছি। এইখানে আমার একটা প্রশ্ন আছে, যারা হাসিনাকে নিয়ে স্ল্যাং বলেছে তাদের ব্যাপারে আপনার মানে দৃষ্টিভঙ্গি কেমন ছিল? যেমন আমি বলি না বলে আমার অনেক বড় অপরাধ হয়ে গেছিল, আমি কারণে এই স্ল্যাং বলি না। মানে ফুয়াদ, ঢাকা ভার্সিটিতে একটা ফটোকার্ডকে কেন্দ্র করে দুইজন ডাকসু সদস্যকে আমরা মানে আমি এই শব্দগুলি বলতে চাই না, কিন্তু আসলে মার খেতেই দেখছি সোজা হিসাব। আমি ভিডিওতে দেখছি যে ওরা এই বিষয়টা আপনি সমর্থন করেন কিনা। এই প্রসঙ্গটা আসতেছে হচ্ছে এরকম যে এর আগেও মানে আমি যখনই এটা নিয়ে কথা বলতে যাই তখনও বলে এর আগে তো হয়েছে, তখন কিছু বলো না কেন? আনিস ভাই এখানে বসে আছে, যিনি একরকম এটার শিকার ডিজিটাল বা অনলাইনে, উনি উনার মতো করে বলবেন। আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ব্যারিস্টার ফুয়াদ? আমরা আনিস ভাইকে পরে শুনবো। একটা বিষয় হলো যে এই ধরনের ঘটনা তো বাংলাদেশে প্রথমবার হয় নাই। এইটা বহু বছর থেকে, দশকের পর দশক থেকে আপনার আমার রাষ্ট্রীয় বিচারহীনতার যে কালচার গড়ে উঠেছে, কোনো বিষয় কি সিরিয়াসলি না নেওয়া, কোনো অন্যায় কি ফৌজদারি আকারে সিরিয়াসলি না নেওয়া, এবং না নিতে নিতে যেটা হয়েছে যে সমাজের ভিতরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপরে যে আস্থার জায়গা থাকার কথা ছিল সেটা কমপ্লিটলি ব্রেকডাউন করেছে। এবং এই ব্রেকডাউনের জায়গা থেকেই কিন্তু আপনার মানুষের আইন হাতে তুলে নেওয়া, নগদ বিচার করা, ইমিডিয়েটলি রেজাল্ট ওরিয়েন্টেড জায়গায় চলে যাওয়া, রেভেঞ্জে চলে যাওয়া, প্রতিশোধে চলে যাওয়া, সেই কাজগুলো চলছে। এর সাথে আবার একটা এলিমেন্ট যোগ হয়েছে, সেটা হচ্ছে আমাদের সহিংস ছাত্র রাজনীতি, যে কেউ কাউকে স্পেস না দেওয়া, পলিটিক্যাল স্যানিটি মেনটেন করার যে জায়গাটা আছে। এবং এটা একটা ধারাবাহিক ঘটনাগুলো ঘটেছে, অনেকগুলো ঘটনা আপনি দেখেছেন গত 1-2 সপ্তাহে। চিটাগং সিটি কলেজের সশস্ত্র মারামারি, এরপরে পাবনা, কুমিল্লা, রাজশাহী, বিভিন্ন জায়গার ফলো আপ যে টেন্স সিচুয়েশন গুলো আমরা দেখেছি। আমি যেটা এর আগে ইতিমধ্যে বলেছি সেটা হচ্ছে আমাদের টোটাল ছাত্র রাজনীতির একটা নতুন বন্দোবস্ত দরকার। এটা খুব মাইক্রো একটা ইনসিডেন্ট, এটা একটা ম্যাক্রো সলিউশনে যাইতে হবে। আদারওয়াইজ যেটা হবে, এই ধরনের ছাত্র সংঘর্ষ, ছাত্র সংগঠনের বিরুদ্ধে টেনশন, একজন আরেকজনকে মারধর করা সুবিধা মতো, এবং সেই শক্তির মহড়া দিয়ে রাজনীতি করবার যে সংস্কৃতি, সেখান থেকে বের হয়ে আসা দরকার। আমি নীতিগতভাবে মনে করি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্র সংগঠন থাকা উচিত না। শিক্ষক সংগঠন, কর্মকর্তা কর্মচারী সংগঠন, বিশ্ববিদ্যালয় লেখাপড়ার জায়গা, এখানে লেখাপড়া হওয়া উচিত সিরিয়াসলি। তাহলে অল্টারনেটিভ প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের আপনার পলিটিক্যাল কনসিয়াসনেস ডেভেলপ করবে কিভাবে? সেটা হচ্ছে দুইটা মাধ্যম আছে, যেটা আমরা যারা লম্বা সময় বাইরে থেকেছি আমরা দেখেছি। সেটা হচ্ছে ছাত্র সংসদের মাধ্যমে, নির্বাচিত ছাত্র সংসদ, এবং দ্বিতীয়ত হচ্ছে টিএসসি কেন্দ্রিক এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস গুলো থাকে সেগুলোর মধ্য দিয়ে এই পলিটিক্যাল কনসিয়াসনেস ডেভেলপ করে। এই ম্যাক্রো সলিউশন নিয়ে যদি আমরা কাজ করতে না পারি, যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার সবার মধ্যে ছাত্র রাজনীতি বিষয়ে, তাহলে হচ্ছে সিম্পলি এই ঘটনা, তারপরে চিটাগংয়ের মারামারি অথবা কুমিল্লা পাবনার মারামারি, এগুলো বিচ্ছিন্ন আকারে আমরা আলাপ করে এটা সমাধানে যেতে পারবো না। ওকে ব্যারিস্টার ফুয়াদ, আমার দুইটা বিষয় আপনার কাছে একটু জানার ইচ্ছা। একটা হচ্ছে যে আপনি বলতেছেন যে যেহেতু রাষ্ট্রে বিচার না পাওয়ার একটা সংস্কৃতি, বিচার না করার একটা সংস্কৃতি চালু হয়েছে, সেই ব্রেকডাউনের জায়গা থেকে আইন হাতে তুলে নেওয়া হয়েছে। আমি এই ধরনের কথা আপনাকে বহুবার বলতে শুনেছি, আসলে আপনার মতের এই জায়গায় আপনি আসলে খুবই কনসিস্টেন্ট আছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই আইন হাতে তুলে নিয়ে কি বিচার প্রক্রিয়ার উপরে আস্থা ফিরিয়ে আনা সম্ভব? এক। দুই, আমরা কিন্তু বিচার হয় না বইলা বা বিচার বড়লোকের হাতে বা আওয়ামী লীগের হাতে চলে গেছে বইলা আমরা এরকম করতেছি, ব্যাপারটা এরকম না। আমি আপনাকে অসংখ্য উদাহরণ দিতে পারবো যে ব্রিটিশ আমল থেকে আমরা চোরকে যদি পাকড়াও করতে পারি, তাকে গাছের সঙ্গে বেঁধে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে দ্বিধা করি নাই। আমরা বিভিন্ন অঞ্চলে খেজুর কাটা দিয়ে চোখ তুলে ফেলার শাস্তি খুব উৎসব করে দিয়েছি। সুতরাং এটা আমাদের মধ্যে ছিল, এবং আমরা যখন বলি যে বিচারহীনতার কারণে এটা হচ্ছে, তখন ওইটাকেই আরো বেশি জাস্টিফাই করা হয় কিনা, যেটাকে আমি মব বলছি। না, এখন একটা বিষয় হচ্ছে যে প্রিন্সিপালি তো আপনার সাথে দ্বিমত করছি না। হিস্টোরিক্যালি এই ঘটনা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। সাপ যেভাবে মারে, চোর ডাকাত পিটায় মারতে দেখছি আমরা ছোটবেলায়, এবং আমরা উৎসব করে, আমার নিজে মনে আছে স্কুল থেকে ওই ডাকাত পিটায় মারছে ওই বাড়িতে দেখতে যাইতাম যে ডাকাতটাকে কিভাবে মারছে আর কি। এবং এইটাকে আপনার ট্রমা আকারে মনে হচ্ছে আমার। আমরা উই অ্যাজ এ নেশন
আর সিরিয়াস ট্রমার মধ্যে আছি। এবং আপনি তো লম্বা সময় বাইরে থাকতেছেন, আমরাও যখন লম্বা সময় বাইরে ছিলাম, দেশে আসলে মনে হইতো যে সমাজটা অসুস্থ, প্রত্যেকটা মানুষের কথা বেঁকে অযৌক্তিক মনে হইতো, মনে হইতো যে লিভ ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, তাদের ভিতরে রেশনাল জায়গা, কনভারসেশনের স্পেস খুব কম। তো এই ট্রমাটা আমাদেরকে খুব হন্ট করতেছে, পুরো জাতিকে, প্রত্যেকটা সেক্টরকে। এবং এটার কোনো কাটপেস সলিউশন নাই। এটার সলিউশন হচ্ছে অধিকতর গণতন্ত্র, অধিকতর আইন চর্চা করা, অধিকতর আইনের শাসনের এবং জন্য শূন্য লড়াই করা। আইন নিজের হাতে তুলে নেওয়া। একদম। এবং একটা জায়গাতে এসে এটা সেটেল ডাউন করতে হবে পলিটিক্যাল কালচারের জায়গাতে। এছাড়া কোনো, আপনি শর্ট টার্ম আলোচনা করতে পারবো ও দায়ী না সে দায়ী, ও করছে না সে করছে, ছাত্রলীগ বানায় চাপায় দিছে, মারামারি লাগাইছে, মানে এগুলো খুবই মানে নিটিগ্রিটি কনভারসেশন আর কি। মানে আপনি যদি একটা ম্যাক্রো রেজলিউশনে যেতে চান, এবং আমি ইতিমধ্যে আহ্বান করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে, বিরোধী দল যারা সংসদে আছেন এবং বাইরে ক্রিয়াশীল রাজনৈতিক দল, সবাইকে আপনি চায়ের জন্য ডাকেন, কনভারসেশনের একটা প্রোটোকল তৈরি করেন যে আমরা কতটুকু পর্যন্ত কথা বলবো বলবো না। দেখেন খালেদ ভাই, আপনি তো চেনেন যে আমি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তো খুব স্ট্রংলি কথা বলেছি, কিন্তু আপনি কি কোনোদিন আমি হাসিনাকে একটা স্ল্যাং বলেছি, একটা গালি দিয়েছি বলতে পারবেন? কোনোদিন বলি নাই। কারণ আমি তার পলিসি, তার গভর্নেন্স নিয়ে সমালোচনা করছি। এইখানে আমার একটা প্রশ্ন আছে, যারা হাসিনাকে নিয়ে স্ল্যাং বলেছে তাদের ব্যাপারে আপনার মানে দৃষ্টিভঙ্গি কেমন ছিল? যেমন সমালোচনা করেছি, সমালোচনা করেছি। আমি বলি না বলে আমার এটা অনেক বড় অপরাধ হয়ে গেছিল, বা আমি কারণে এই স্ল্যাং বলি না, মানে আপনি সবসময় বলেছি। হ্যাঁ, ওইটা আমার পজিশন কনসিস্টেন্ট, যে ওইটাও আমি কোনো সময় কন্ডোন করি নাই। কারণ আমার পজিশন হচ্ছে গভর্নেন্স ইস্যুতে শাসন করছে ব্যাডলি, এটা সমালোচনা করতে হবে। এবং আপনার এটা মনে থাকার কথা, আপনার সাথেও বলেছি, তারেক রহমান, আপনি দেখবেন যে ওই যে যুব দলের একটা ছেলে পাথর দিয়ে একটা ছেলেকে মেরে ফেললো পুরান ঢাকায়, তারপরে ক্যাম্পাস গুলোতে দেখবেন তারেক রহমানকে নিয়ে কি ধরনের বাজে স্লোগান দেওয়া হয়েছে, 1 2 3 4 হাবিজাবি এগুলো বলেছে। তখনও কিন্তু কনসিস্টেন্টলি আমি এটা সমালোচনা করেছি যে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন, তারেক রহমানের পলিসির সমালোচনা করেন, কিন্তু ব্যক্তিগতভাবে স্ল্যাং বলা খুবই চমৎকার, এটা কনসিস্টেন্ট পজিশন আমার মনে হয় যে ব্যারিস্টার ফুয়াদ খুবই চমৎকার বলেছেন। আমরা একটু জনাব আনিস আলমগীর থেকে শুনি। জনাব আনিস আলমগীর, আইন নিজের হাতে তুলে নেওয়া বরং মানে এর কারণ হচ্ছে যে যেহেতু আমরা একটা বিচারহীনতার দেশে বা বিচারহীনতার সময় দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের এখন আসলে এটা থেকে ফিরে আসা প্রয়োজন। আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই। আমরা শুধু বিচারহীনতার জন্য আইন হাতে তুলে নিচ্ছি তা না, আমি কিন্তু এটা স্বীকার করি না। আমি মনে করি যে আমরা আমাদের ক্ষমতা প্রদর্শনের জন্য আইন নিজের হাতে তুলে নিচ্ছি। আমরা যখন ডক্টর ইউনূসের শাসন আমলে সারা দেশে মব হচ্ছিল, তখন কি বিচারহীনতার জন্য তারা এগুলো তুলে নিয়েছিল? তারা অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন তাদের সংঘবদ্ধ শক্তি প্রদর্শনের জন্য তারা এটা করেছে, এবং যা ইচ্ছা তা করেছে। এখন স্বীকার করছে তারা অনেকেই, আমরা টিচারকে পাত্তা দিই নাই, আমরা মন্ত্রীকে আটক করেছি, আমরা অমুককে ধরেছি, তমুককে পুলিশে দিয়েছি। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে তাদের ক্ষমতা প্রদর্শনকে তারা এখানে গুরুত্ব দিয়েছে। যেই প্রসঙ্গগুলো আপনি তুলছেন, ঢাকা ইউনিভার্সিটির যেটা হলো, একজন সুস্থ বিবেকবান মানুষ হিসাবে কেউ তো এটা সাপোর্ট করতে পারে না যে কেউ থানাতে গেল, থানাতে গিয়ে তাকে পিটাবে, এটা তো কোনোভাবেই হতে পারে না। কিন্তু সেই থানাতেই আপনি যদি কিছুদিন আগে খেয়াল করেন, আজকে 50 দিন হলো একটা মেয়ে, ইমি নামে একটা মেয়ে, সেই থানার সামনে সে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাজিয়েছিল। সেজন্য তাকে কিন্তু যে 2 জন ব্যক্তিকে মার দেওয়া হলো, সেই 2 ব্যক্তি কিন্তু মব করেছিল এবং তাকে তুলে দিয়েছিল। এবং এই 2 ব্যক্তি, যদি আপনি এদের ইতিহাস যদি দেখেন, তাহলে দেখেন একজন শিক্ষককে পিটাচ্ছে, শিক্ষককে দৌড়াচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। আপনি দেখেছেন সেই ভিডিওগুলো, আমি বিস্তারিত আর প্রয়োজন নাই মনে হয়। যে সাহিত্য সম্পাদক এখানে মায়ের খেলো, সেও একই কায়দায় একই কাণ্ডকৃত্য বিভিন্ন সময় বলেছে এবং অশ্লীল ভাষায় অন্যদেরকে আক্রমণ করেছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমি জানতামই না, আমি তো জেলে ছিলাম, সে কে কি আমার বিরুদ্ধে কি করেছে। ভেরি রিসেন্টলি আমাকে অনেকে আমার ফেসবুক প্রোফাইলের কমেন্টে এসে বলছিল যে এই সাহিত্য সম্পাদক বলেছিল আনিস আলমগীরকে, যদি আমাকে যখন পুলিশ আটক করলো, তখন আনিস আলমগীরকে, যে রাতে আমাকে আটক করেছিল সে রাতে নাকি ও দিয়েছে, আনিস আলমগীরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমাকে কুপিয়ে মারবে সে নিজে। তো এরা হচ্ছে যে এই লেভেলের। আনিস ভাই, একটা ছোট জিজ্ঞাসা, আপনি যেগুলি কথা বললেন এগুলি কি ফৌজদারি অপরাধ না বাংলাদেশের আইনে?
কোনটা বলেন তো আমাকে, এই যে একটা এই যে না না অপরাধ বলেন। এই যে মানে কাউকে থানার সামনে ভাষণ বাজানোর জন্য তাকে ধরে জেলে দিয়ে দেওয়া, তার জায়গা থেকে মানে তাকে বা কাউকে এরকম হুমকি দেওয়া যে ও তাকে আচ্ছা, কুপিয়ে মারা এই হবে, এই এই এগুলি ফৌজদারি কাজগুলো অপরাধ না? অবশ্যই অবশ্যই ফৌজদারি আমরা অপরাধ। তো এগুলি যদি ফৌজদারি অপরাধ হয়, তাহলে বর্তমানে তো একটা সরকার থাকার কথা, মানে এদের বিরুদ্ধে মামলা বা এটাকে একটা আইনি কাঠামোতে এটা পর্যালোচনা করার সুযোগ আমরা কেন পাই না? মানে কেন? এইটাই তো বলছি, জি। আমার কাছে যখন শক্তি থাকে হ্যাঁ। তখন আমি মনে করি যে এই ফৌজদারি আদালতে আমি যাব কেন, আমি তো এখনই অ্যাকশন নিতে পারি, আমি তো এখনই পিটাতে পারি তারে। সেই জন্যই যারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন যারা থাকে তারা এটা প্র্যাকটিস করে, এবং যখন ইউনূস সাহেব ছিলেন তখন এদের ক্ষমতা ছিল, এরা তাই করেছে। এরা এরা কাউকে কোপানোর হুমকি দিতে পারছে, কাউকে পিটিয়েছে, মারছে। তো এই ফৌজদারি অপরাধ যে এটা, সেটা তখন আর বিবেক, সেটা তাদের আর বিবেকে ধরে না। এখন আবার বিবেকে ধরে, এখন আবার থানাতে যায়, আশ্রয় নেয়, থানা আবার মামলাও নেয় না। তো এটা হচ্ছে রিসিপ্রোকাল হচ্ছে, আপনি যেগুলো করেছেন, আপনি যেগুলো দেখিয়েছেন, আপনি সেটার প্রতিফলন পাচ্ছেন। এখন তাদের বিবেক যদি ঠিক হয় যে ভাই এগুলো করা ঠিক না, তারা সম্মিলিতভাবে সরকারি দলের সংগঠন যারা এগুলো করে, ক্ষমতায় থাকলে যে সমস্ত শক্তি প্রদর্শন করে, আমরা তো এটা দেখেছি, ছাত্রলীগও এগুলো করেছে। ওকে, তো যারা যেভাবে করে সেভাবে এটা ফেরত আসে, এগুলো যাতে মাথায় থাকে তাদের। আনিস ভাই, আপনি বিবেক ঠিক হওয়ার কথা বলতেছেন, কিন্তু যেটা আমরা দেখতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ব্যক্তিগতভাবে পুরো 1.5টা বছর ধরে খুবই দুর্বল সরকার হিসেবে দেখছি। একটা মবও ঠেকাইতে পারে নাই, মানে মব ঠেকাইতে পারে নাই মানে কি, ওই আমাদের ফুফাতো ভাই বা মামাতো ভাইদের মতো দূরে গিয়ে আবার একটু মবের পক্ষে মুচকি হাসছে বা একটা কেমন জানি নরম নরম কথাও বলছে। আসলে সত্যি সত্যি ঠেকাতে পারে নাকি? উনি তো ঠেকাতে চান না, উনি তো মানে মব আমি নিজেই সেটাই দিয়ে- বলতেছি, কিন্তু আমি তো এই সরকারের মধ্যেও মানে আমি দেখতেছি যা কিছু ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, এই সরকার হুবহু তাই। মানে আমাদের দেশের পজিশনটা তারেক সাহেবের ওই মূল চেয়ারটা দখলের মাধ্যমে একটু চেঞ্জ হয় নাই। দ্যাট না, সেম আমরা তো থিং, দেখেছি, আমরা একই দুর্বল দেখলাম, সরকারের পরিচয় তারা দিচ্ছেন। আমি তো দেখলাম আমাদের আমি জেলে ছিলাম তখন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা দেখলাম, মব এখানে শেষ, যা যা কিছু হবে রাস্তায়, আর মব করে কিছু করা যাবে না, গাড়ি বন্ধ করা যাবে না, এগুলো উনি বক্তৃতা দিয়েছেন। কিন্তু বাস্তবে আমরা দেখছি যে আসলে আপনি যেটা বললেন এটা শেষ হয়নি, এবং শেষ না হওয়ার কারণ হচ্ছে, আমি এটাও বললাম, জি। শেষ না হওয়ার কারণ হচ্ছে সরকারি দলের মাসেল পাওয়ার, এবং সরকারি দল এটা প্রদর্শন করে। কোথাও কোথাও ক্ষীণ ক্ষীণ শক্তি নিয়ে এখন এনসিপিও এটা করার চেষ্টা করছে, বা করতে গিয়ে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। তারা হতাশ হচ্ছে, কারণ তারা যেভাবে ডক্টর ইউনূসের আমলে সারা দেশে এটা করেছিল, এখন সেই শক্তিটা দেখতেছে যে ভাই অন্যেরা এখন আমাদের উপরে আসে। তো এনসিপি না বা জামাত শিবির, দুইটা একসাথে, শিবির বলবো, জামাত না, এখানে এনসিপি এবং জামাত যে মানে যে আমরা সেই শিবির যে কার্যক্রমগুলো করেছিল, আমরা সেই এখন আপনি বলছেন যে, আপনি উদাহরণ দিলেন যে এটা একই সরকার চলছে। একই সরকার চলার কারণ হচ্ছে যে এটাও আমি বারবার বলছি, ডক্টর ইউনূসের যে শাসন, সেটার এক্সটেনশন যাতে এই সরকার না হয়, এটা সম্পূর্ণ নির্মূল করতে হবে। যে কালচার ডক্টর ইউনূস চালু করে দিয়ে গেছিল, যে মব কালচার বলে, রাইট, সম্পূর্ণ নির্মূল করে নতুন একটা প্রশাসন, নতুন একটা দৃষ্টিভঙ্গিতে এই সরকার চলতে হবে। আদারওয়াইজ কোনো চেঞ্জ হবে না, এবং যত বিপ্লব হোক, যত কিছু হোক। সেটা আমিও আশা করি যে এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এক্সটেনশন হবে না, কিন্তু আমার আশায় গুড়ে বালি দিয়ে সোফার এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের, মানে আমি বুঝতে পারি না আর কি, কিছু নাম বদলে যাওয়া ছাড়া, মানে জাহাঙ্গীরের জায়গায় সালাউদ্দিন, তো অমুকের জায়গায় তুমুক, এরকম 2-4টা নাম চেঞ্জ হওয়া ছাড়া আমি আর মানে খুব আশাবাদী হতে পারি না। যাই হোক, আমি